ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ITFR ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা গ্রামার ক্লাসের চতুর্থ পর্ব অর্থাৎ 4 নম্বর ক্লাস আমরা দেখতে যাচ্ছি। তো আজ আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। তো আজ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখব। তো ইম্পারেটিভ সেন্টেন্স IMPERATIVE ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এটার বাংলা হলো অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ এটা হলো 5 প্রকার। সাধারণত আমরা হিসাব করি 5 প্রকার বিষয় আছে এর মধ্যে। তো আমরা এর ইংরেজিতে যদি সংজ্ঞা দিতে যাই তাহলে সংজ্ঞাটা এইভাবে আসবে: দ্য সেন্টেন্স হুইচ expresses order, forbid, request, advice, proposal, etc. is called an imperative sentence. Imperative sentence. তো আমরা কি দেখলাম? দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস অর্ডার, ফরবিড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, প্রপোজাল, ইটিসি ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। এটার বাংলা যদি আমরা বলি তাহলে এভাবে আমরা বলতে পারি: যে বাক্যে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। এখানে দেখো, অর্ডার মানে হলো আদেশ, এক্সপ্রেস মানে এখানে দেখো আমরা ভেঙে অর্থটা করছি। দ্য সেন্টেন্স বাক্য, হুইচ যা, এক্সপ্রেসেস প্রকাশ করে, অর্ডার অর্থাৎ আদেশ, ফরবিড নিষেধ, রিকোয়েস্ট অনুরোধ, অ্যাডভাইস উপদেশ, প্রপোজাল প্রস্তাব, ইটিসি ইত্যাদি ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। তো আমরা এখন এর স্ট্রাকচারগুলো একটু দেখি, স্ট্রাকচারটা এই সেন্টেন্সের কেমন হয়ে থাকে। স্ট্রাকচার 3টে জিনিসের ক্ষেত্রে, যেমন প্রথমে আছে অর্ডার, তারপর আছে ফরবিড, আর আছে হলো অ্যাডভাইস। অর্ডার, ফরবিড, অ্যাডভাইস। অর্ডার, ফরবিড, অ্যাডভাইস অর্থাৎ আদেশ, নিষেধ এবং উপদেশের ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচারই ব্যবহার করতে পারি, সেটা হলো ভার্ব প্লাস এক্সটেনশন। এটা হলো ভার্ব প্লাস এক্সটেনশন। এখন আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে দেখো, রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাই থাকবে, শুধুমাত্র একটু পরিবর্তন হবে, সেটা হলো প্লিজ থাকবে। প্রথমে একটা প্লিজ থাকবে, তার সাথে ভার্ব প্লাস এক্সটেনশন, এটা দিলেই আমাদের রিকোয়েস্ট হয়ে যাবে, অর্থাৎ অনুরোধমূলক বাক্য হয়ে যাবে। আর বাকি থাকলো আমাদের প্রপোজাল। তো প্রপোজালের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা একটু অন্য ধরনের। প্রপোজালের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন? প্রথমে লেট, তার সাথে আছে হলো ফার্স্ট পারসন, ফার্স্ট অ্যান্ড থার্ড পারসন এর অবজেক্টিভ, ফার্স্ট এবং থার্ড পারসনের অবজেক্টিভ, তারপর থাকবে ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দেখো প্রত্যেকটাতেই ভার্ব প্লাস এক্সটেনশন আছে, ভার্ব প্লাস এক্সটেনশন, ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে মূল গঠন হলো ভার্ব প্লাস এক্সটেনশন। অর্ডার, ফরবিড এবং অ্যাডভাইসের ক্ষেত্রে ভার্ব প্লাস এক্সটেনশন থাকলে রিকোয়েস্টের সাথে শুধু সামনে প্লিজ চলে আসবে। প্রপোজালের ক্ষেত্রে শুধু সামনে চলে আসবে, ভার্ব প্লাস এক্সটেনশনের সামনে শুধু এই অংশটুকু চলে আসবে যে লেট,
প্লাস ফার্স্ট অথবা থার্ড পারসনের অবজেক্টিভ টাইপ যেটা থাকবে, অবজেক্টিভ কেস যেটা থাকবে সেটা বসাতে হবে, তার সাথে ভার্ব প্লাস এক্সটেনশন। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে এখন দেখি যে এটা কিভাবে স্ট্রাকচারগুলো ফলো করে এক্সাম্পলগুলো তৈরি হচ্ছে। দেখো, প্রথমে অর্ডার, মনে করো পোস্ট দ্য লেটার, পোস্ট দ্য লেটার। দেখো এখানে এক্সটেনশন এইটুকু আছে আর এটুকু হলো ভার্ব, তাহলে এটা দিস ইজ অ্যান অর্ডার, এটা হলো অর্ডারমূলক বাক্য বা আদেশসূচক বাক্য। তারপর দেখো ফরবিড, ফরবিডে মনে করো ডোন্ট রান ইন দ্য সান, রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। এখন ডোন্ট রান এটা হলো ভার্ব প্লাস নট আছে এখানে, আর এইটুকু হলো এক্সটেনশনের ভিতরে, তাহলে দিস ইজ ফরবিড, ফরবিড। তো এইখানে একটা দেখো ভার্ব প্লাস নট যেহেতু আসছে, সেহেতু আমরা এই স্ট্রাকচারটাকে একটু চেঞ্জিং ভাষায় আমরা নিতে পারি, সেটা হলো ভার্ব অথবা ভার্ব প্লাস নট। অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে ভাবি, ভার্ব অথবা ভার্ব প্লাস নট, এই অংশটা যদি মনে করি প্লাস এক্সটেনশন, তাহলেও আমাদের নেগেটিভ। আসলে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই নেগেটিভ আছে, যেমন এখানেও এরকম ভার্ব প্লাস এক্সটেনশন, এখানেও এরকম দিতে পারি ভার্ব প্লাস নট। এটা ভার্ব অথবা ভার্ব প্লাস নট থাকবে, প্লাস এক্সটেনশন থাকবে, এরকম হতে পারে। আবার এটার ক্ষেত্রেও ঠিক একইভাবে এখানটায় আমরা এরকম চিন্তা করি ভার্ব অথবা ভার্ব প্লাস নট, তারপরে প্লাস এক্সটেনশন। এর থেকে আমরা কি বুঝলাম? পূর্বের ক্লাসগুলোতে আমরা বলছি যে প্রতিটা সেন্টেন্সের মধ্যে যত প্রকার সেন্টেন্স আছে সমস্ত সেন্টেন্সের মধ্যেই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ থাকে। গ্রামারে দেখানো হয়েছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, অধিকাংশ গ্রামারে দেখানো হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, কিন্তু আসলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয় প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে থাকে। তার প্রমাণ দেখো তোমরা এটা। তারপরে আমরা দেখি একটা অ্যাডভাইসমূলক বাক্য দেখি, এটা তো ফরবিড দেখলাম, এবার একটা অ্যাডভাইস দেখি। বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডি, অর্থাৎ কি যে তোমার পড়াশোনায় তুমি মনোযোগী হও। এখন বি অ্যাটেন্টিভ দেখো এখানে ভার্ব আছে আর এখানে এক্সটেনশন আছে, তো এইটা আমাদের অ্যাডভাইস মূলক একটা বাক্য। এরপর আমরা আসলে দেখি রিকোয়েস্ট। রিকোয়েস্ট আমরা বলছি প্রথমে প্লিজ থাকবে, তো প্লিজ থাকলে প্রথমে কি হলো, প্লিজ দিলাম, মনে করো প্লিজ হেল্প মি, প্লিজের পর একটা কমা দিলে ভালো হয়, প্লিজ হেল্প মি। দেখো ভার্ব প্লাস এক্সটেনশন আছে আর প্লিজটা সামনে আছে। সো এই বাক্যটা তাহলে আমরা কিভাবে দেখলাম? রিকোয়েস্ট, রিকোয়েস্ট হিসেবে দেখলাম। এইবার আসলে আমরা প্রপোজালের বাক্যে যে লেট দিয়ে, মনে করো লেট মি গো আউট, লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দাও। দেখো লেট আছে প্রথমে, তার ফার্স্ট পারসনের অবজেক্টিভ, দেখো ফার্স্ট পারসন কি আই, তার থেকে কি হলো মি, তার মানে এখানে যেটা বলছি যে ফার্স্ট এবং থার্ড পারসনের অবজেক্টিভ কেস বসাতে হবে। তো লেট মি, তারপর দেখো গো আউট, গোটা হলো ভার্ব আর আউটটা হলো তোমার এক্সটেনশনের মধ্যে চলে গেল। অবশ্য গো আউটটা এটাও ভার্ব, এটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে এটা প্রিপোজিশন যোগে ভার্বটা হয়, গো আউট বাইরে যাওয়া, তবে আউটটাও এক্সটেনশনের মধ্যে পড়বে। তাহলে এখানে আমাদের এটা দেখো আমরা প্রপোজাল হিসেবে পেলাম। এখন তোমরা আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমরা শুধু ফার্স্ট পারসন এখানে দেখাইছি, কিন্তু থার্ড পারসনটা কিন্তু দেখাইনি। দেখো থার্ড পারসন যেমন লেট হিম ডু দ্য সাম, লেট হিম ডু দ্য সাম, তার মানে কি যে তাকে অঙ্কটি করতে দাও। এখন দেখো এখানে হিম, হি থেকে হিম আসছে, অর্থাৎ হি থেকে অবজেক্টিভ টাইপে হিম আসছে, আর ডুটা যথারীতি ভার্ব আর দ্য সামটা হলো এক্সটেনশনের ভিতরে। তো এটাও আমরা প্রপোজাল হিসেবে পেলাম। তো আজ এ পর্যন্তই। আজ আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এভাবে ছোট পরিসরে অল্প অল্প করে গ্রামার যদি আমরা শিখতে পারি তাহলে খুব সহজেই ধরতে পারবো। এবং যেহেতু শুরু থেকে গ্রামার করছি, তোমরা যদি শুরু থেকে আমাদের ক্লাসগুলো দেখে থাকো তাহলে অবশ্যই
তোমরা গ্রামারে দক্ষ হতে পারবে। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। অল দ্য বেস্ট।